ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় মুক্তিযুদ্ধ। বিদেশ থেকে এবার বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। দ্রুত কমছে রেমিটেন্সের হার, ক্ষতিগ্রস্ত হচ্ছে লন্ডনের এক্সচেঞ্জ হাউসগুলো। গতবারের তুলনায় ২ টাকা বেশি দরে চাল ও ১ টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ২রা মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত কিনবে সরকার, খুশি কৃষকরা। অব্যাহত ভাঙনে গতিপথ পরিবর্তিত হয়ে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে। ভূখণ্ড হারানোর পাশাপাশি নদীর একক আধিপত্য হারানোর আশঙ্কা। এবং আমদানি অনুযায়ী পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জট। সারচার্জ ও মাসুল আরোপের শঙ্কায় ব্যবসায়ীরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি এসএমই। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এর মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় মুক্তিযুদ্ধ। ইতিহাস সংশ্লিষ্টরা বলছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন জনযুদ্ধ আর তথ্যযুদ্ধ উভয় ক্ষেত্রেই সাফল্যের সাথে দায়িত্ব পালন করে এই অস্থায়ী সরকার। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ১৯৭১ স্বাধিকারের প্রশ্নে বাঙালির অবিরাম লড়াই, যে লড়াইকে স্তব্ধ করে দিতে ২৫শে মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। বাঙালিরা বসে থাকেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তবে ন্যায়ের পক্ষের এই জনযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন ছিল। ঐতিহাসিক সেই প্রয়োজন থেকেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এই সরকার। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয় জেনারেল এম.এ.জি. ওসমানীর নাম। অস্থায়ী সেই সরকারের সাথে যুক্ত সাবেক এই আমলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের পরই অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এই সরকার। আনুষ্ঠানিকভাবে মুজিবনগরে সরকার উদ্বোধন করা হয়েছে ১৭ই এপ্রিল। এর আগে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে যেগুলো পাকিস্তান সরকারের আইন অনুসারে আদৌ বৈধ ছিল না। আমরা আশা করছিলাম যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের ছত্রছায়ায় আমরা কাজ করব। মুক্তিযুদ্ধকালীন অন্তর্বর্তী এই সরকার নানা সংকটের মধ্য দিয়ে গেলেও কৃতিত্বের সাথেই স্বাধীনতার সপক্ষে কূটনৈতিক তৎপরতা, আর্থিক সক্ষমতা অর্জন ও মুক্তিযোদ্ধাদের গেরিলা প্রশিক্ষণ প্রদান করে। এই সরকারে যারা সদস্য ছিলেন তারা সবাই নির্বাচিত। এই সরকারটার একটা বড় বিষয় ছিল আন্তর্জাতিক যোগাযোগগুলো রক্ষা করা। সারা দেশে তখন যুদ্ধ বিরাজ করছে, তখন আমাদের কার্যাবলীর ধরন ভিন্ন ছিল, আমাদের সম্পদও অত্যন্ত সীমিত ছিল। কিন্তু সেই সীমিত সম্পদ নিয়ে ওই সরকারের পক্ষে যতটুকু কার্যকর হওয়া সম্ভব, আমার মনে হয় তার চেয়েও বেশি কার্যকর হয়েছে। সাধারণ মানুষের মাতৃভূমির জন্য অপরিসীম দেশপ্রেম আর মুজিবনগর সরকারের দক্ষ নেতৃত্ব স্বাধীনতার যুদ্ধকে এগিয়ে নিয়ে যায় বিজয়ের পথে। বাঙালি পায় তার হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। গেল কয়েক বছরে প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়ে চলে যাচ্ছে ভারতীয় সীমান্তে, রূপ নিচ্ছে যৌথ নদীতে। এতে রাজশাহী সীমান্তে ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা এবার নদীর ভাঙন ঠেকানো না গেলে ভূখণ্ড হারানোর পাশাপাশি পদ্মার একক আধিপত্য হারাতে হবে বাংলাদেশকে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী বছর থেকেই নিয়মিত ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তনের বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। দশেক আগে শুষ্ক মৌসুমীও পদ্মায় থই থই করত পানি, কিন্তু এখন সে চিত্র বদলে গেছে। শহর রক্ষা বাঁধ থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে চলে গেছে নদীর গতিপ্রবাহ। ফারাক্কা গেট খুলে দেয়ায় বর্ষা মৌসুমে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তখন প্রমত্তা এ নদীর বিপুল স্রোতে কখনো শহর রক্ষা বাঁধ, কখনো বা ভাঙন ধরে দক্ষিণ চরাঞ্চলে। গেল কয়েক বছরের অব্যাহত ভাঙনের ফলে
এখন মূল শহর থেকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এতে দক্ষিণ চরাঞ্চল খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার সংলগ্ন সীমান্ত রেখা অতিক্রম করে কোনো কোনো জায়গায় নদীর গতিপ্রবাহ ভারতীয় সীমান্ত রেখার মধ্যে ঢুকে পড়েছে। ওই অংশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জেলে ও চরাঞ্চলের বাসিন্দাদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। নদীটা আগে ছিল হচ্ছে শহরের কেন্দ্রস্থলে, এখন আমাদের এদিকে পদ্মার চরে এসে এটা ভাঙে আপনার ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে। এখন আমাদের যেটা নদীর যা গতি, তাতে আমাদেরকে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে। যেভাবে ভাঙনের চাপ তাদের ভাঙতে ভাঙতে বেশি আমরা ধরেন ইন্ডিয়ার মধ্যে চলে যাই। আসলে ইন্ডিয়া তো আমাদেরকে নিবে না। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে নিজেদের ভূখণ্ড হারানোর পাশাপাশি পদ্মার একক আধিপত্যও হারাতে হবে বাংলাদেশকে। যদি নদী সম্পূর্ণভাবে ভারতের সীমানার অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তো ভৌগোলিকভাবে আমরা তো সেই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারবো না। সেক্ষেত্রে তো আমাদের আধিপত্য খর্ব হবে। রিভার ড্রেজিং এর যে বিষয়টা, এটা করলে হয়তো আমরা এখনো আমাদের নদীটাকে আমাদের দিকে রাখতে পারবো। তবে সংকট উত্তরণে আগামী বছর থেকে নদীতে নিয়মিত ড্রেজিং করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। আপাতত আমরা ওইখানে যাচ্ছি না, আমরা লেপটাকে আরো বেশি সুদৃঢ় করে ড্রেজিং করে দিতে চাই, যেন আর রাইটে না ভাঙে, চরটা না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্ষায় ফারাক্কা দিয়ে আসা 1.5 বিলিয়ন টন পলিমাটি জমে শুষ্ক মৌসুমে নদীর বুকে জাগে বিশাল চর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন প্রবাসীরা, কিন্তু নানা কারণে এই রেমিটেন্সের হার কমছে দিন দিন। এর অন্যতম একটি কারণ হুন্ডি। হুন্ডি ব্যবসায়ীরা এখন অর্থ লেনদেনের ব্যবহার করছেন বিকাশ পদ্ধতি, অথচ বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ। হুন্ডি ব্যবসায়ীদের বিকাশ ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে লন্ডনের এক্সচেঞ্জ হাউসগুলো। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে খোদ ব্রিটিশ সরকার। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই মার্চ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৭২,৪০০ কোটি টাকা। আগের অর্থ বছরে একই সময়ে এই অঙ্ক ছিল ৮৬,৫০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে প্রায় ১৪,১০০ কোটি টাকা। আমরা এই বিষয়টা বিকাশের সাথে যোগাযোগ করেছি এবং বিকাশ থেকে কনফার্ম করেছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্র্যাক্স সজন ছাড়া বিকাশের যুক্তরাজ্যে কোনো মানি এক্সচেঞ্জ কোনো বিষয়ে কোনো এগ্রিমেন্ট বা কোনো এজেন্ট নাই। সেই ক্ষেত্রে এইগুলা আসলে অবৈধ। বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ পাঠানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো। বিকাশের মাধ্যমে কাগজপত্র ছাড়া বাংলাদেশে যে টাকাগুলো চলে যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অবৈধ এবং হুন্ডি। এতে করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে এক্সচেঞ্জ হাউসগুলো এখানে আমরা আছি তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কোনো প্রকার নিয়ম নীতি কিংবা কাগজপত্রের প্রয়োজন না থাকায় প্রবাসীরা বিকাশের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। বিকাশে টাকাগুলো পাঠাইতে কোনো কাগজপত্র লাগে না, কোনো ঝামেলা নাই, সহজে পাঠানো যায় এবং সহজে ওইখানে টাকা রিসিভ করতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা 2,70,00,000 ও দেশব্যাপী 1,65,000 এজেন্ট রয়েছে বলে বিকাশ সূত্রে জানা গেছে। দেশের জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেমে বিকাশের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্ক। হুন্ডির এই নতুন মাধ্যম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। লেনদেন খুব সহজ হওয়ায় বিদেশ থেকে প্রতি বছর হুন্ডির মাধ্যমে বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা, আর হুন্ডি ব্যবসায়ীরা অর্থ লেনদেনের আধুনিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বিকাশকে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের অভিযোগের ভিত্তিতে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে অবৈধভাবে বিকাশকে ব্যবহারের বিষয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলা সময় আরো থাকছে। রক্ষণাবেক্ষণের অভাব আর অনুন্নত যোগাযোগের কারণে পিছিয়ে পড়ছে সিলেটের পর্যটন খাত। মুখ ফিরে নিয়েছেন প্রবাসীরাও, সত্যতা স্বীকার পর্যটন কর্পোরেশনের। আগামী ২রা মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে গতবারের চেয়ে ২ টাকা বেশি দরে চাল ও ১ টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ২৪ টাকা দরে ৭ লাখ টন বোরো ধান এবং ৩৪ টাকা কেজি দরে ৮ লাখ টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা।
সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 6 লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে 3,94,000 টন চাল এবং 2 লাখ টন গম। এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে আরও 16 লাখ টন ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কৃষকদের সরাসরি মূল্য পরিশোধের মাধ্যমে এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। আমরা 8 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা কিনবো। কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। বোরো সংগ্রহের সময়সীমা হচ্ছে আমাদের 2রা মে থেকে 31 আগস্ট পর্যন্ত, আর গমের সংগ্রহের সীমা হচ্ছে 18 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা এবং চাল উৎপাদন খরচের চেয়ে 3 টাকা বেশি দরে এবার ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। চালের মূল্য নির্ধারণ করেছে 34 টাকা, আতপ চালের ক্রয় মূল্য 33 টাকা কেজি। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হবে, সেটার মূল্য হবে 24 টাকা পার কেজি। গম সংগ্রহ করব 1 লক্ষ মেট্রিক টন, তার মূল্য হবে 28 টাকা। এদিকে ধান ও গম কেনার সরকারি এ সিদ্ধান্তে সন্তোষ। দর্শক, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আমদানি অনুযায়ী পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জটের আশঙ্কা দেখা দিয়েছে। 36,000 TEUs ধারণ ক্ষমতার বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার রয়েছে প্রায় 35,000। এর মধ্যে ঈদ সামনে রেখে খোলা এলসির আমদানি পণ্য বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এই অবস্থায় কন্টেইনার জট মারাত্মক আকার ধারণ করলে শিপিং কোম্পানিগুলো জাহাজের উপর সারচার্জ এবং কন্টেইনারের উপর মাশুল আরোপ করতে পারে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি অনুযায়ী ডেলিভারি না হয় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার স্তূপ জমতে শুরু করেছে। শুক্র ও শনিবার বন্দর দিন সহ প্রতিদিনই আমদানি পণ্য নিয়ে গড়ে 3,500-এর বেশি কন্টেইনার নামছে চট্টগ্রাম বন্দরে, কিন্তু ডেলিভারি হচ্ছে 2 থেকে 2,500 কন্টেইনার। বন্ধের দিনগুলিতে আবার সরকারি সবগুলো সংস্থার কর্মকর্তা কর্মচারী ছুটিতে থাকায় ডেলিভারি প্রক্রিয়া বন্ধ থাকে, ফলে সৃষ্টি হচ্ছে কন্টেইনার জটের। আমাদের যারা ডেলিভারি গ্রহণ করেন অথবা এই প্রক্রিয়ার সাথে যারা সংযুক্ত, তাদের সবাইকে সার্বক্ষণিকভাবে বন্দরে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টায় 7 দিনই থাকতে হবে, তাহলেই কিন্তু ডেলিভারি বৃদ্ধি করা সম্ভব। বন্দর ব্যবহারকারীদের মতে রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ কয়েক গুণ বাড়লো, সে অনুযায়ী ডেলিভারির জন্য প্রস্তুতি থাকে না বন্দর সহ সংশ্লিষ্ট সবগুলো সংস্থার, যে কারণে বিদেশি শিপিং কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরে জাহাজ পাঠাতে আগ্রহ দেখায় না। আর কন্টেইনার এবং জাহাজ জট সৃষ্টি হলে সারচার্জ আরোপের আশঙ্কা থাকে। এটা কনজেশন হলেই একটা জাহাজের গড় যেটা অবস্থান সেটা বেড়ে যাবে এবং এটার দ্বারা কিন্তু জাহাজের ভাড়া বৃদ্ধি পেতে পারে এবং কন্টেইনারের উপর কিন্তু সারচার্জ বসার একটা সম্ভাবনা গতবার যেরকম ছিল এবারও থাকবে। 4-5 দিন আউটারে বসে থাকার কারণে জাহাজ মালিকদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি
আমদানিকারকের কিন্তু ক্ষতি হচ্ছে। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গাগুলোতে দ্রুত ইয়ার্ড নির্মাণ করে সেখানে আমদানিকৃত কন্টেনার রাখার ব্যবস্থা না হলে পরিস্থিতি সামাল দেওয়া দুরূহ হয়ে উঠবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। নিউমরিক কন্টেনার টার্মিনালের মতো আরো 2-3টা নতুন কন্টেনার থাকতে হবে, কারণ বাড়াতে হবে, কারণ চট্টগ্রাম বন্দরে কিন্তু অনেক জায়গা কিন্তু এখনো আনইউটিলাইজড আছে। এই আনইউটিলাইজ জায়গাগুলোতে যদি নতুন করে কন্টেনার টার্মিনাল করে তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 85 থেকে 90টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে 20টির বেশি কন্টেনারবাহী জাহাজ আর জেনারেল কার্গো 25 থেকে 30টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রকৃতির অপার সৌন্দর্য থাকা সত্ত্বেও শুধুমাত্র রক্ষণাবেক্ষণ আর অনুন্নত যোগাযোগের কারণে পিছিয়ে পড়ছে সিলেটের পর্যটন খাত। ভোগান্তির কারণে শুধু দেশি পর্যটকই নন, প্রবাসীরাও পর্যটন কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এতে হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। সরকারি প্রতিষ্ঠান পর্যটন কর্পোরেশনও বলছে বর্তমান সময়ে ব্যবসা তো দূরের কথা, রীতিমতো সেখানে ধস নেমে গেছে। যদিও প্রশাসনের দাবি পর্যটন বর্ষে এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। পর্যটকদের আকৃষ্ট করতে 2016 সাল ছিল সরকার ঘোষিত পর্যটন বর্ষ। তারপর দিন গড়িয়ে বছর শেষ, কিন্তু সিলেটের পর্যটন খাতে ছিটেফোঁটো উন্নয়ন হয়নি। উল্টো বিপর্যয়ের মুখে পর্যটন শিল্প। বিছনাকান্দি, পান্থুমাই, রাতারগুল আবিষ্কারের পর কবছর আগেও শুধু পর্যটন মৌসুম নয়, সারা বছর সিলেটে ভিড় করতেন পর্যটকরা। পর্যটকদের স্রোত দেখে শত শত হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে ওঠে। কিন্তু অনুন্নত যোগাযোগের কারণে ধীরে ধীরে এসব পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। পর্যটন কর্পোরেশনও এ ব্যাপারে একমত। ভরা মৌসুমেও পর্যটন মোটেল ছিল ফাঁকা। শুধু এই রাস্তার কারণেই আমি বলবো যে সিলেটের পর্যটন খাতে আসানের ব্যবসা তো দূরের কথা, একেবারে ধস বলা চলে। নতুন আবিষ্কৃত পর্যটন স্পটগুলো আকৃষ্ট করে প্রবাসীদেরও, কিন্তু একবার যাওয়ার পর তিক্ত অভিজ্ঞতার কারণে সেখানে যেতে আগ্রহী নন কেউ। আমার মেয়ে এবং নাতিরা তো জার্নির ভয়ে, এই যে যাতায়াতের যে অসুবিধা, এর কারণে তারা খুব ডিসকারেজ ফিল করতেছে। আই ডাউট দে উইল গো अगेन। সিলেটের পর্যটন শিল্প নিয়ে কাজ করা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বলছে, পর্যটনের সবকিছু থাকার পরও শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই দুরবস্থা। তবে জেলা প্রশাসনের দাবি, পর্যটন বর্ষে সরকার অনেক কিছু করেছে। পরিকল্পনার অভাব, এটা একমাত্র দোষ। টাকা আছে, সবকিছু আছে, শুধু পরিকল্পনার অভাব। সরকার কিন্তু এই বিষয়ে অত্যন্ত আন্তরিক। এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে সড়ক, জনপদ, এলজিডি অনেক কথা হচ্ছে। বর্ষায় বিছনাকান্দি ও রাতারগুল যেতে পর্যটকদের ব্যবহার করতে হয় নৌকা, কিন্তু সেখানে গিয়ে মাঝি ও স্থানীয়দের কাছে জিম্মি হয়ে পড়েন পর্যটকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলা সময় আরো থাকছে। টাঙ্গাইলে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত, আহত 3 জনকে হাসপাতালে ভর্তি। দীর্ঘ 17 বছরেও চালু করা যায়নি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই ইউটিপি প্ল্যান্ট। 1999 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ইউটিপি প্ল্যান্ট নির্মাণ শুরু হলেও মাঝপথে এসে থেমে যায়। শোধনাগারের অভাবে মিল মালিকরা প্রসেস মিলের বর্জ্য সরাসরি পুকুরে বা খালে ফেলায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। নষ্ট হয়ে গেছে পানির নিচের স্তর, যা ব্যবহারের ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এই অঞ্চলের মানুষ। রিঙ্কু কুণ্ডর পাঠানো তথ্য, অমৃত সেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর ধরে জেলার বেলকুচি উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি সুতা রং করার প্রসেস মিল। এসব কারখানায় প্রতিদিন সুতা রং করার রাসায়নিক বর্জ্য পানি উৎপাদিত হয়, যা পরিশোধনে কোনো ব্যবস্থা না করে কর্তৃপক্ষ সরাসরি ফেলছে স্থানীয় পুকুর বা খালে। এলাকাবাসীর অভিযোগ, প্রচুর পরিমাণ বর্জ্য ফেলার কারণে এলাকার নলকূপে রঙিন আর দুর্গন্ধযুক্ত দূষিত পানি উঠছে, যা ব্যবহারের কারণে দেখা দিচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা। এই পানিটা ব্যবহার করলে আমাদের হয় কি সমস্যা, শরীরে চুলকানি হয়, পেটে ব্যথা হয়, পেটের ভিতরে কামড়ায়। বিভিন্ন রাসায়নিক পদার্থের গন্ধটা পানিতে ওঠে এবং পানিটা দেখা যায় কত সময় ফেনার সৃষ্টি হয় এবং পানিটা কখনো লালচে রঙে হয়।
এ সমস্যা দূর করতে 1999 সালে বেলকুচি উপজেলার তামাই এলাকায় ইউএনডিপির অর্থায়নে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ শুরু হওয়ার পর মাঝপথে এসে থেমে যায়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকা আর সঠিক তদারকির অভাবে নষ্ট হয়ে গেছে এই পানি শোধনাগারের বেশিরভাগ যন্ত্রপাতি, চুরি হয়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমার। এখন এলাকাবাসী ও মিল্ক মালিকদের দাবি, পরিবেশ দূষণ রোধে এই প্ল্যান্টটির কাজ পুনরায় চালু করে বর্জ্য পানি শোধনের ব্যবস্থা করা হোক। যারা ব্যবহার করবে তারাও করে নাই, কর্তৃপক্ষ এটা ঠিক মতো যোগাযোগ করে নাই। এটা ট্রিটমেন্ট করে যদি এই পানিগুলা একটু ব্যবহার করা যাইতো তাহলে আমাদের খুবই উপকৃত হতো। প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যের সঠিক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে জানালেন জেলার সিভিল সার্জন। আমাদের শরীরে যেগুলো প্রবেশ করে তাতে আমাদের লিভার, কিডনি এই ধরনের অর্গানগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। আমাদের দীর্ঘমেয়াদী আমাদের আন্তরিক প্রদাহ যেটা আমরা বলি পেপটিক আলসার, এটা হওয়ার সম্ভাবনা আছে এবং স্কিন ডিজিজও হয়। ইটিপি প্ল্যান্টটি পুনরায় চালুর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বিষয়টি জানার পর আমরা উপজেলা নির্বাহী অফিসার বেলকুচিকে বলেছি খতিয়ে দেখার জন্য এবং একটা কিভাবে এটা চালু করা যায় সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য। পরবর্তী দিনে আমরা সরকারের কাছে লিখব যাতে এটা চালু করা যায়। সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে প্রায় 30টি সুতা প্রক্রিয়াজাত কারখানায় প্রতিদিন প্রায় 1 লাখ লিটার বর্জ্য তৈরি হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এখনো অনলাইনে নিবন্ধন না হওয়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ইচ্ছুকদের আজ বিকেল 5টার মধ্যে নিবন্ধন করতে হবে। গতকাল এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। প্রাক নিবন্ধনের ক্রমিক নম্বর অনুযায়ী 1,40,995 পরবর্তী নম্বরধারীরা এই নিবন্ধনের সুযোগ পাবেন। কোনো ব্যক্তি নিবন্ধন করতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে। টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। গতকাল বিকেলে ধনবাড়ী উপজেলার মিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মধুপুর ফায়ার সার্ভিস জানায় ওই এলাকার একটি বাড়িতে কয়েকজন হকার বাস করেন। সেখানে বেলুন ফলানোর সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 4 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। গ্যাসের বোতল তুলে আইছি ওই জায়গায়, আওয়ার পর ব্রাশটা রয়েছে, একটা বিকট শব্দ হইলো। তো আমরা দৌড়াই বাসা থেকে বাইরে হয়েছি, বাইরে এসে দেখি যে এখানে এরকম অবস্থা, টিন সব আইলা দিলে হয়ে গেছে। 3টা সিলিন্ডার ছিল মোট নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার। এই নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডারটা একটি সিলিন্ডার ব্রাস্ট হয়ে স্পটে একজন লোকের বডি পাওয়া যায় এবং 2 জনকে তাৎক্ষণিক উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কোচ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্যাতনের অভিযোগে 14 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে গ্রাম্য সালিশে ক্ষুদ্র নৃগোষ্ঠী এক কোচ দম্পতিকে নির্যাতন ও 40,000 টাকা জরিমানা করেন একই সম্প্রদায়ের মাতব্বররা। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের প্রতিবেদন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাতিলেটি গ্রামের কোচ সম্প্রদায়ের কয়েস চন্দ্রের পরিবারের সাথে পাশের গ্রামের মুসলিম ইবির আলীর সুসম্পর্ক গড়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে কোচ সম্প্রদায়ের মাতুবররা কয়েস চন্দ্র কোচের স্ত্রীর সাথে ইবির আলীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে বুধবার রাতে সালিশ ডাকে। এ সময় কয়েস কোচ ও তার স্ত্রী লক্ষ্মীরানীর মাথা নেড়া করে নির্যাতন চালানো হয়। মারপিট করলো, মারপিট কইরা বলে চুল কাটা দেন, চুল কাটা দিল, চুল কাটা এরা পরে জরিমানা দিল, জরিমানা দিলা 40,000 টাকা দিন না দে তাহলে 5 গ্রামে খাওয়া নাকবো। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা যে শাস্তিটা দিয়েছে, মাথার চুল কাটছে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা বিচার চাই। আমরা মেম্বার আছি, চেয়ারম্যান আছে এলাকায়, তাদেরকে না জানিয়ে যে ঘটনাটা ঘটাইছে তারা অন্যায় করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বিধি মোতাবেক অবশ্যই ব্যবস্থা নিব, কারণ এটি আমার কাছে মনে হয়েছে যে এটি একটি আইন বহির্ভূত কাজ। আমরা ব্যবস্থা গ্রহণ করব। টিম নিয়ে অত্র এলাকায় অভিযান চলেছে, কিন্তু ওরা ঘটনার পর থেকে পুলিশ অভিযানের পরিবর্তন পলাতক আছে। রোববার রাতে 14 জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা লক্ষ্মীরানী। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রাঙামাটিতে নতুন বছরকে বরণ করে নিতে সাংরাই উৎসবে মেতে উঠেছে মারমা সম্প্রদায়। এ উপলক্ষে বেতবুনিয়ায় ব্যাপক জনসমাগম ঘটে। পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা অংশ নেন জলকেলিতে।
উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। রাঙামাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পাহাড় ও লেকের রাঙ্গামাটি আজ উৎসব ও প্রাণের নগরী। মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাইকে কেন্দ্র করে পুরো রাঙ্গামাটি যেন উৎসবে মেতেছে। সকালে বেতবনিয়া স্কুল মাঠে আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব এই সাংগ্রাই। দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এরপর মারমা তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে তাদের আবেগ ভালোবাসা প্রদর্শন করে। আমাদের সাংগ্রাই জল উৎসব আমাদের ঐতিহ্যবাহী উৎসব, এই কারণে অনেক ভালো লাগছে। এটা আমাদের মারমা ঐতিহ্যবাহী, তাই অনেক ভালো লাগছে পুরনো স্মৃতিকে নতুন করে গড়ে তোলার জন্য। পানি মারামারির মাধ্যমে আমরা ওই বিগত বছরের দুঃখগুলা কি মানে ধুয়ে মুছে সব পরিষ্কার করব। সাংগ্রাইকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় মারমার বিভিন্ন সঙ্গীত। পুরানো বছরের সমস্ত দুঃখ গ্লানিকে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করা। আমরা এই সাংগ্রাই উপলক্ষে জল উৎসব পালন করে থাকি। ট্রাফিকের ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, সিকিউরিটি ঢোকার বিষয়ে আমাদের আরটিএ গেট সব চেক করে ঢোকানো হচ্ছে। সব দিক দিয়ে আমার মনে হয় পর্যটন নিরাপত্তা। বিগত বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য মারমা সম্প্রদায় আয়োজন করে বৈশাখী, আর তারই একটা অংশ হলো সাংগ্রাই। আরেকটি বিষয় বলা হয়ে থাকে যে সাংগ্রাইয়ের মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। সাংগ্রাইয়ের এই পবিত্র পানি ছিটানোর মাধ্যমে মুছে যাবে মনের যত ক্লান্তি, মুছে যাবে জীবনের যত ব্যর্থতা। শুরু হবে এক নতুন জীবনের, শুরু হবে এক নতুন দিনের। আর এটি বিশ্বাস করে মারমা সম্প্রদায়ের সকলের। রাঙ্গামাটির বেতবনিয়া থেকে কমল দে, সময় সংবাদ। বাগেরহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। এলাকাবাসীর অভিযোগ, রামপালের ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুনের নির্দেশে শহীদ মিনারের একাংশ ভাঙা হয়। এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে মানববন্ধন করেন এলাকাবাসী। তবে স্কুলের নতুন ম্যানেজিং কমিটির বিপক্ষের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্র করছে বলে জানান অভিযুক্ত প্রধান শিক্ষক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে আমরা পুলিশ বা সংশ্লিষ্ট দপ্তর যেমন উপজেলা শিক্ষা অফিস থেকে আমরা তদন্ত করাবো। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে ফিশিং ট্রলার থেকে 20 লাখ ইয়াবা সহ 9 জনকে আটক করেছে র্যাব। গতকাল গভীর বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। একই দিন বিকেলে পতেঙ্গায় র্যাব 7 কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। র্যাব জানায় মিয়ানমার থেকে আসা একটি চক্র মাদকদ্রব্যের বড় চালান বোঝাই একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে 20 লাখ ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে এ ঘটনায় জড়িত 9 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মোজাহার নামে একজন নগরীর আনোয়ারা ও গহিরা এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদক সিন্ডিকেটের প্রধান বলে জানিয়েছে র্যাব। ইয়াবার সঙ্গে জড়িত যারা, তাদেরকে আমরা খুঁজে বের করছি এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং যেই আসবে তাকেই আমরা প্রকাশ করে দিব, সমাজের কাছে তাদের পরিচয় ঘটিয়ে দিব যে এই মানুষ, এই লোক এত লক্ষ ইয়াবার চালান আমাদের ধরা পড়েছে এবং তিনি এই ইয়াবার চালানকারীর হোতা এবং তার সামাজিক পরিচয় এই। ভবিষ্যতে যারা এই 2 ধরনের চেহারা দেখাবে সমাজকে, একটা হলো ইয়াবা নিয়ে তিনি ব্যবসা করবেন, আর একটা সমাজের সাধু ব্যক্তি হিসেবে থাকবেন, সেটা সম্ভব হবে না। নেত্রকোনায় 2য় শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার মদন উপজেলায় সজল মিয়া নামে এক বখাটে শিশুটিকে যৌন হয়রানি করে। পরে শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের ঘটনায় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে অভিযোগ করেন শিশুর অভিভাবক। ঘটনার পর থেকে অভিযুক্ত সজল পলাতক রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। সারাদিনও কয়েছে না, রায় তো কয় নাই, পরের দিন কয় আমার একটা ব্যথা করতেছে। মানে আমি কইলাম মা কি হয়েছে, আমার আমার একটা শিশু এটাতে কি অন্যায় করছে না, এটা বিচার চাই, আর কিছু চাই না। মেডিকেল অফিসার স্যার আছেন, ওনার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে অলরেডি, এবং আমরা তাদেরকে কিছুটা কাউন্সিলিং দিয়েছি। দেওয়ার পরে
একটা ফরওয়ার্ডিং দিছি মদন থানা অফিসার ইনচার্জ বরাবর। এ পর্যায়ে বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় মুক্তিযুদ্ধ। বিদেশ থেকে এবার বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। দ্রুত কমছে রেমিটেন্সের হার। ক্ষতিগ্রস্ত হচ্ছে লন্ডনের এক্সচেঞ্জ হাউসগুলো। গতবারের তুলনায় ২ টাকা বেশি দরে চাল ও ১ টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ২রা মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত কিনবে সরকার। খুশি কৃষকরা। অব্যাহত ভাঙনে গতিপথ পরিবর্তিত হয়ে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে। ভূখণ্ড হারানোর পাশাপাশি নদীর একক আধিপত্য হারানোর আশঙ্কা। এবং আমদানি অনুযায়ী পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জট। সারচার্জ ও মাসুল আরোপের সংখ্যায় ব্যবসায়ীরা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tk। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।